আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে শুভেচ্ছা। ফরিদ ভাই, শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আপনি জানেন যে আমাদের সমস্ত রাজনৈতিক দলের একটা কাঙ্ক্ষিত বা সবার আগ্রহের একটা বিষয় ছিল জুলাই সনদ এবং জুলাই ঘোষণা। তো জুলাই ঘোষণা হয়েছে। তো সব মিলে যে রক্তের বিনিময়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেলাম। তো সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে জুলাই সনদে যে বিষয়গুলো প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, সেখানে এটা আপনাদের অনুভূতি কি, বা আপনারা কি কি পেলেন? আপনাদের কি যে ধরনের আকাঙ্ক্ষা ছিল সেটার কতটুকু প্রতিফলন হয়েছে এই ঘোষণা বা সনদের মাধ্যমে? না, প্রথমে বলি, সনদ এবং ঘোষণা ২ টা আলাদা জি, ব্যাপার। মানে ঘোষণাপত্রটা হচ্ছে এই যে গণঅভ্যুত্থান কিংবা ধরেন একটা বিপ্লবের তো একটা ডিক্লারেশন থাকে। জি। ডিক্লারেশন না, প্রোক্লামেশন বলি আমরা যেটাকে। প্রোক্লেমেশন। আইনি ভাষায় এটাকে প্রোক্লামেশন বলে। তো এটা তো গত বছরের একেবারে অভ্যুত্থানের পরপরই এটা নিয়ে আসলে দাবি ওঠে। এটা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু এটা পারা যায়নি। পরবর্তীতে সরকার দায়িত্ব নিয়ে বলে যে তারা এটা একটা ঘোষণাপত্র দিবে। তো এটা মোটামুটি সকল রাজনৈতিক পক্ষই একরকম ইচ্ছা অনিচ্ছায় মেনে নেয়। তো এটা অনেক দীর্ঘ সময় যাওয়ার পরে গত ৫ তারিখে এটা ঘোষণা করে। কিন্তু ঘোষণাপত্র বলতে আমরা আসলে যা বুঝি, মানে পৃথিবীর ইতিহাসে এরকম বৈপ্লবিক পরিস্থিতিতে কিংবা বিপ্লবের পরপর কিংবা বিপ্লব চলাকালীন সময়ে কিংবা স্বাধীনতার যুদ্ধ চলাকালীন, সংগ্রাম চলাকালীন সময়ে কিংবা গণ অভ্যুত্থান যাই বলেন, এই ধরনের পরিস্থিতিতে যে ধরনের ঘোষণাপত্র দেওয়া হয়, আমাদের এই ঘোষণাপত্র সেটা না। এটা ওই অর্থে ঘোষণাপত্র বলা যায় না। এটা ধরেন এক ধরনের আবেদনপত্র হয়েছে। আবেদনপত্রটা হচ্ছে এরকম যে এটা মানে পরবর্তী গভর্নমেন্ট এটাকে লেজিটিমেসি দিবে কিংবা এই সরকারকে লেজিটিমেসি দিবে। এই ধরনের আরকি একটা ইয়ে হয়েছে, মানে মানে এটার মধ্যে এই জায়গাটা আছে। এটা হচ্ছে এটার একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ঘোষণাপত্রের নামে যেটা মানে আবেদনপত্র যেটা ঘোষণাপত্রের নামে যেটাকে বলা হচ্ছে, তো ঐটার মধ্যে আপনার ধরেন আ কি বলে যে এটা তো একটা ঐতিহাসিক ডকুমেন্ট। জি। তো ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে এটার আবার ধরেন ঐতিহাসিক প্রেক্ষাপট থাকতে হয় যে কোন প্রেক্ষাপটে আপনি এই ডকুমেন্টটা আসলে ডিক্লেয়ার করছেন। তো এই প্রেক্ষাপটটা আপনি পড়লে মনে হবে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের ঘোষণাপত্র। কিংবা একটা বিশেষ রাজনৈতিক দলের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস কিংবা এই ভূখণ্ডের ইতিহাস। কিন্তু ব্যাপারটা তো তা না। তো এই জায়গাটাও আছে। আর আপনার ধরেন আ মানে অনেকটা মনে হয়েছে কিংবা অ্যাপিয়ারেন্স আমার কাছে অনেকটা মনে হয়েছে যে সরকার সম্ভবত বাধ্য হয়েই এই ঘোষণাপত্রটা দিয়েছে। তারপরও সবকিছুর পরেও এটার আবার একটা ঐতিহাসিক গুরুত্বও আছে যে এটা অন্তত একটা ঘোষণাপত্র হয়েছে, সবাই একমত হয়েছে। অন্তত এটা রাজনৈতিক দলিল হিসেবে একটা থাকলো। দলিল হিসেবে থাকলো। এটাকে আপনি পরবর্তীতে হয়তোবা কখনো অ্যাজ এ রেফারেন্স ব্যবহার করতে পারবেন প্রয়োজনে। কারণ আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা যেটা বুঝতে পারতেছি যে সংগ্রাম শেষ হয়ে যায়নি। আরো লড়াই চালাতে হবে। তো তখন হয়তোবা এটা কাজে লাগতে পারে। এইটা একটা ধরেন এই জায়গাটা আছে। তো এইটা হচ্ছে একটা দিক। আর জুলাই সনদের যে জায়গাটা এটা তো আসলে সংস্কার হবে। যে কি সংস্কার হবে, কিভাবে হবে সেইটা মানে নিয়ে মূলত ঐকমত্য হচ্ছে কমিশনে যেগুলো ঐকমত্য দীর্ঘদিন ধরে কমিশনে যেগুলো হচ্ছে। তো আলোচনা এটা হলো চলল। ঐকমত্য কমিশনের আগে আপনার ধরেন ৬ টা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। সেই ৬ টা সংস্কার কমিশনের প্রস্তাবের জিস্ট নিয়ে ঐকমত্য কমিশন কাজ শুরু করে। তো ওইখানে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবটা ১ম শুরু করার আগে যে প্রস্তাবটা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় ১৬৬ টা প্রস্তাব সম্ভবত। ওইখানে আপনার ওটা ২ টা ধাপ মানে ভাগ ছিল। ওই প্রস্তাবটার মধ্যে ২ টা ভাগ যে কি সংস্কার কিংবা কি চেঞ্জেস আমরা করব এবং সেটা কোন পদ্ধতিতে এটাকে আমরা বাস্তবায়ন করব। মানে একটা হচ্ছে কি করব সেটা ঠিক করা, কোন পদ্ধতিতে বাস্তবায়ন করব সেটা ঠিক করা। তো সেই জায়গা থেকে ধরেন এমন কিছু সংস্কার আছে যেটা এই সরকারই করতে পারে। এমন কিছু সংস্কার আছে যেটা আপনার ধরেন মনে করেন যে আ কি বলে যে পরবর্তী সরকার এসে করতে পারে কিংবা পরবর্তী সরকার পার্লামেন্টে আইন করে করতে পারে কিংবা আইন করে করতে হবে। এই ধরনের কিছু আছে। আবার এমন কিছু সংস্কার আছে যেটা রাষ্ট্রের কাঠামোগত মৌলিক সংস্কার আছে। এমন কিছু সংস্কার আছে। তো সেইগুলো আবার কিভাবে হবে এগুলো নিয়ে ধরেন মানে ৬ টা পদ্ধতির কথা বলা হয়েছিল। তো জুলাই সনদের ক্ষেত্রে ঐক্যমত কমিশন মোটামুটি আলাপ করে ৩ ধাপের আলাপ করে মোটামুটি একটা জায়গায় এসছে। বোধহয় ৯ টা কি ১০ টা বেসিক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্যমত হয়নি। যেখানে বিএনপি সহ কিছু দল নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে কয়েকটা মৌলিক জায়গাতে। যেমন উচ্চকক্ষের পিয়ার একটা উদাহরণযোগ্য আরকি।
তো এই জায়গাগুলো আছে, ওইটা এখনো সেটেল, মানে তারপরেও ওইটা একরকম একটা সেটেল হয়েছে যে ঠিক আছে এই হবে, নোট অফ ডিসেন্টটা সহ হবে। এখন প্রশ্ন এসে দাঁড়াইছে যে ধরেন এটা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে। সেখানে আবার যে প্রবলেমটা হয়েছে, যে প্রবলেমটা ধরেন ঐক্যমত্য কমিশনের সভাপতি, যিনি আবার ধরেন প্রধান উপদেষ্টাও, উনি আসলে এই মানে প্রবলেমটা প্রথম তৈরি করেন। এটা আসলে আমি ঠিক জানি না যে উনি বুঝে করছেন নাকি আসলে ওনার রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে এই ব্যাপারটা হয়েছে। কারণ হচ্ছে যে উনি তো আসলে রাজনীতি করা মানুষ না, উনি একটা অন্য ফিল্ড থেকে এসে একটা জরুরি পরিস্থিতিতে, একটা ক্রাইসিস জি, মোমেন্টে উনি তাকে রাষ্ট্রের দায়িত্ব আসলে নিয়েছেন, দায়িত্ব দেয়া দেওয়া হয়েছে। হয়েছে। তো এখন ওনার হয়তোবা অনেক কিছু রাজনৈতিকভাবে ওনার অনেক বিষয়ে ওনার ধরেন একটা ইয়ে থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক যেটা সেটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশকে একটা মানে এইরকম গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, এর আগের 15 বছরের ফ্যাসিবাদী শাসন, এরপরে একটা ট্রানজিশন টাইম, এই ট্রানজিশন টাইম থেকে একটা মোটামুটি একটা সেটেল জায়গাতে বাংলাদেশকে নিয়ে যাওয়া, একটা গণতান্ত্রিক উত্তরণের ব্যাপার আছে, রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর সংস্কারের মাধ্যমে, এই অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। মানে এটা একটা হাইলি পলিটিক্যাল ডিউটি, এটা একটা হাইলি পলিটিক্যাল ডিউটি। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে উনি নিজে পলিটিক্স করেন নাই এবং ওনার কোনো পলিটিক্যাল কাউন্সিল নেই। সো এটার মানে রেজাল্ট আমরা বারবার দেখতে পাইছি যে ওনার যেটা করার কথা সেই ব্যাপারে ওনার কোনো মনোযোগ নাই, যেটা করার কথা না সেটা উনি দৌড়াচ্ছেন, কারণ ওনার তো হাইলি পলিটিক্যাল ডিউটি আছে এবং উনি জি। নিজে কিন্তু বলেছেন যে আমার প্রধান দায়িত্ব হচ্ছে বিচার করা এবং সংস্কার করা। তো এবং তার মন্ত্রিসভা তো আসলে মন্ত্রিসভা একই ব্যাপার, একই একই অবস্থা। ব্যাপার, মন্ত্রিসভা একই ব্যাপার। মানে মন্ত্রিসভা যদি থাকতো, তারপরেও চিফ এক্সিকিউটিভের একটা নিজস্ব আলাদা বডি দরকার হয়। জি, বাংলাদেশ সারা পৃথিবীতেই, আপনি সারা পৃথিবীতেই দেখবেন যে রাষ্ট্রের যারা চিফ এক্সিকিউটিভ থাকে তাদের একটা আলাদা বডি থাকে, জি, সেটা বিভিন্ন নামে হতে পারে। মানে মূল কথা আমি এটাকে একটা পলিটিক্যাল কাউন্সিল বলছি, যে জি, পলিটিক্যাল কাউন্সিল মানে সব রাজনীতি করার লোক, ব্যাপারটা তা না। যারা স্ট্র্যাটেজিটা বুঝে, যে ধরেন ইকোনমিক স্ট্র্যাটেজিটা কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্র স্ট্র্যাটেজি, এটা চিফ এক্সিকিউটিভের নিজের একটা আলাদা ধরেন জায়গা থাকে এবং জি। এইরকম পরিস্থিতিতে এটা আরো বেশি করে থাকে, কিন্তু এটা ওনার নাই কিংবা ছিল না। তো সেই জায়গাতে যেটা হয়েছে যে উনি বারবার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার আসলে অদক্ষতা কিংবা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তো সেই জায়গা থেকে ধরেন উনি, আমি যে 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 কারণে কথাটা বললাম, যে প্রথমত উনি যে ভুলটা করেন সেটা হচ্ছে যে কোরবানি ঈদের আগের দিন উনি যখন ভাষণ দেন জাতির উদ্দেশ্যে, তখন উনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে। তো এবং এরপরে লন্ডন মিটিং এ গিয়ে একই ধরনের কথা হয়। এরপরে আবার ধরেন আমি জানি না ওইটারই প্রভাবে কিনা নাকি ওনারই সিদ্ধান্তে নাকি ঐক্যমত কমিশনের কি বলে যে ঐক্যমত কমিশনও কেন এটা করলো এটা আমি ঠিক জানি না। ওনারা একটা খসড়া পাঠান দলগুলোর কাছে এই যে জুলাই শেষের দিকে। তখনও ওইখানে বলা হয় যে পরবর্তী সংসদ ২ বছরের মধ্যে এবং এই ২ বছর যে ২ সময়টা বছরের মধ্যে এর এর বাস্তবায়ন একটা করবে। এটা আবার তখন আসে। হ্যাঁ, তখন আসে। এরপরে আমরা সহ অনেকগুলো রাজনৈতিক দলের আপত্তি এবং বিরোধিতার মুখে তারা ওইটাকে আপাতত প্রত্যাহার করে নেয় এবং বলে যে আমরা প্রক্রিয়া নিয়ে আলাপ করব। এখন এখানে প্রবলেমটা যেটা হইছে যে মানে কেন আসলে আমাদের বিরোধিতা? এই বিরোধিতা শুনলে আবার একটা নেগেটিভ জিনিস মনে হয়। কিন্তু বিরোধিতার জায়গাটা আমাদের ব্যাখ্যা করা দরকার আছে। যে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের যে প্রশ্নগুলো, যেমন ধরেন সংবিধানের যে ক্ষমতা কাঠামোর প্রশ্ন। ধরেন আমাদের সংবিধান ৭২ এর যে সংবিধান, সেই সংবিধান একভাবে বিন্যাস করা আছে, ক্ষমতার বিন্যাসটা। এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, সেইটা যদি মানে জনগণের অভিপ্রায় অনুযায়ী না হয়, কারণ কেন জনগণের অভিপ্রায় এখানে কেন প্রয়োজন? এটা বিএনপির মানে সংস্কার কমিশনের যিনি প্রধান সালাউদ্দিন আহমেদ, উনি এটা শেষের দিন বলেছেন যে এটা জনগণের অভিপ্রায়ের সর্বোচ্চ সার্বভৌম অভিপ্রায়ের দলিল হইছে জুলাই সনদ, ওনার বক্তব্য অনুযায়ী। তা সেটা যদি আমি ধরে নেই, সার্বভৌম অভিপ্রায় যদি জনগণের অভিপ্রায় যদি মানে সংবিধান হয়, তাহলে এই সংবিধান জনগণের কোনো প্রতিনিধি পাল্টানোর ক্ষমতা রাখেন না। এটা পাল্টানো কিংবা নতুন করে তৈরি করা প্রত্যেকটা ক্ষমতাই আসলে জনগণের। কারণ পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা, সংবিধান বানানো না। সংবিধান বানানোর জন্য আলাদা সংবিধান সভা দরকার হয়। জি, তা এইখানে পার্লামেন্টকে যদি আপনি এই ক্ষমতাটা দেন এবং দিয়ে রাখেন, সেটার ২ ধরনের প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে ধরেন কোন একটা আদালতে যেয়ে যদি আপনি আদালতকে জিজ্ঞেস মানে বলেন যে এইটা তো আসলে জনগণের অভিপ্রায় নিয়ে হয় না এবং এটা সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক। আদালত এটাকে চাইলে বাতিল করে দিতে পারে। যে ঘটনা আমরা দেখেছি, যেমন পঞ্চম সংশোধনী, জি, জিয়াউর রহমান যেটা করলেন ৭৯ সালে, ওটা কিন্তু বাতিল করা হয়েছে জি, আদালতে। আবার ধরেন ত্রয়োদশ সংশোধনী, যেইটা হচ্ছে আপনার ধরেন এখানকার মানুষ আন্দোলন করে যে সংশোধনী আদায় করলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জি, সেটা কিন্তু আদালত বাতিল করেছে। জি। তার মানে হচ্ছে যে আদালতের কাছে ওই পাওয়ারটা তখন থেকে যায়। কারণ আদালত তো আসলে এটা ঠিক করবে না যে সংবিধান কিভাবে তো ইয়ে হবে। আদালত হচ্ছে দেখবে যে যেটা আছে সেটার সাথে এটা এক্সিকিউশন করবে আদালত, এক্সিকিউট হ্যাঁ, করবে। তো এক্সিকিউট আজ করবে। আদালত এটাকে ব্যাখ্যা করবে। জনগণ আসলে ঠিক করবে যে আমার সংবিধান কেমন হবে। কারণ সংবিধান জিনিসটা কি? সংবিধান ব্যাপারটা হচ্ছে সামাজিক চুক্তি। জি, জনগণের সাথে জনগণের, মানে নাগরিকের সাথে নাগরিকের এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সামাজিক চুক্তি। চুক্তি। এটা ঠিক করবে প্রধানত হচ্ছে গিয়ে জনগণ।
তো ওই জায়গাটা থেকে ধরেন রাষ্ট্রের ক্ষমতা কাঠামো সহ যে মৌলিক যে সংস্কারগুলো এইগুলো চেঞ্জ করতে গেলে আমরা বরাবর বলেছি যে এটা গণপরিষদের মধ্য দিয়ে যেতে হবে। তো এখন আবার যে পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে অনেক সময় চলে গিয়েছে, নির্বাচন নিয়ে ধরেন এক ধরনের তৈরি করা হয়েছে বাংলাদেশে, হুজুগ তৈরি করা হয়েছে, অ্যাজ ইফ নির্বাচন আটকানোর ষড়যন্ত্র চলতেছে। এখানে তো আবার ধরেন ষড়যন্ত্র তত্ত্ব কেউ একটা কিছু বলে দিলেই হয়, মানুষ মনে করে আসলেই বোধহয় ঘটনা কিছু ঘটতেছে, এই ধরনের একটা ধরেন যেহেতু পরিস্থিতি তৈরি আছে, তো সেই জায়গায় নির্বাচনের ব্যাপারে খুব প্রেশার ক্রিয়েট করা হয়েছে। তো যেহেতু ধরেন তারপরেও কিন্তু আমরা শুরুতে বলছিলাম ঠিক আছে গণপরিষদ এবং পার্লামেন্ট নির্বাচন একই সাথে হতে পারে, মানে একটা পার্লামেন্ট একটা সভাই একই সাথে এসে সংবিধান সভা এবং আইনসভা হিসেবে আলাদা কাজ আলাদা করবে। ব্যালটে একই সময় একই সাথে না, একটা সবাই এটা করতে পারে। একই সবাই যে করতে ধরেন পারে। যে জুলাই চার্টারটা আমরা তৈরি করলাম, এই চার্টারটা সে প্রথম অধিবেশন কিংবা কয়েকটা অধিবেশনের মধ্যে দিয়ে এটা ঠিক করবে, এটা সেটেল ডাউন করবে, গণভোটে নিবে, গণভোটে জনগণের ম্যান্ডেটটা নিয়ে নেবে রেফারেন্ডামে, দেন হচ্ছে সে সরকার ওই অনুযায়ী সরকার পরিচালনা করবে। এরকম ব্যবস্থা কিন্তু পৃথিবীতে আগেও হয়েছে, আমাদের এখানেও এটা ৭০ সালের নির্বাচনটা এরকম ছিল, জি। এটা করার সুযোগ ছিল। কিন্তু ওইটাতেও ধরেন মনে করেন যে ব্যাপক বাধা বিঘ্ন আছে, কিন্তু এখনো আমরা মনে করি যে সুযোগটা আছে, সেটা হচ্ছে যে ধরেন আমাদের যে ঐক্যমত কমিশন আমার নিজের প্রচুর বিরোধিতা আছে, কেমন যে এটা শুধু রাজনৈতিক দলের কমিশন, এটা জি। কিন্তু সমাজের অন্য শ্রেণী পেশা না, বাকি লিঙ্গ স্টেটগুলোকে তো বাদ বাকি দেয়াই স্টেটগুলোকে হয়েছে। বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে রাজনৈতিক দলগুলো যেহেতু ধরে নিলাম আমরা সমাজের একটা বড় অংশের মানুষের রিপ্রেজেন্টেশন এখানে জি। আছে, বাট হোয়ার ইজ জনগণ? জনগণের সরাসরি রিপ্রেজেন্টেশন মানে সরাসরি অংশগ্রহণ ছাড়া আপনি তো চেঞ্জ করতে পারেন না। তো ওইখানে আমরা যেটা বলছি যে এইটাকে যদি আপনি একটা মানে সংবিধান সভা না ধরে একটা ধরেন কনস্টিটিউশনাল কনভেনশন যদি ধরেন, যে আমরা একটা কনভেনশন করছি, এটা তো আমরা ওই আইনি ভিত্তি দেওয়ার সুযোগ জি। আছে, কারণ যেহেতু রিপ্রেজেন্টেটিভরা এখানে আছে, তাহলে এটাকে আপনি একটা কনস্টিটিউশনাল কনভেনশন ধরেন, সংবিধান সভা না, একটা কনস্টিটিউশনাল কনভেনশন। তাহলে জুলাই যে চার্টার হবে, জুলাই চার্টার বাস্তবায়ন হবে গণভোটে, তাহলেও কিন্তু জনগণের অভিপ্রায়টা এখানে চলে আসে। চলে আসে। জি। যদি জুলাই চার্টার জনগণের অভিপ্রায় বাস্তবায়ন হয়ে যায় এবং সেটার ভিত্তিতে পরবর্তীতে রাষ্ট্র চলে, নির্বাচন হয়, তখন কোনো আদালতের পক্ষে এটাকে আসলে চ্যালেঞ্জ করা সম্ভব না, কারণ এটা জনগণের দলিল, জনগণের অভিপ্রায়ের দলিল। তো এটা নিয়ে আমরা ধরেন কথাবার্তা বলতেছি, দেখা যাক ঐক্যমত কমিশন আবার বসবে, আমরা আশা করি যে তারা এটা বুঝতে পারবে যে এটা টেকনিক্যাল প্রবলেম। আমি এটা টেকনিক্যাল প্রবলেমের জায়গাটা বললাম। আরেকটা আশঙ্কা আছে যেটা, সেটা হচ্ছে যে ধরেন এই যে ধরেন যেই প্রক্রিয়ায় এর আগে সংবিধানগুলো ধরেন সংশোধনী করা হয়, যেটাকে সংশোধনী বলে, এই প্রক্রিয়াটার মধ্যে একটা খুব ভয়ঙ্কর ব্যাপার আছে, কারণ ৭২-এর সংবিধানের বন্দোবস্তটা হচ্ছে এরকম যে ধরেন ৬ মিনিটে এখানে বাকশাল করা গেছে, ৬ মিনিট লাগছে কিন্তু। তার মানে বন্দোবস্তটা হচ্ছে এরকম, যদি আপনি পার্লামেন্টের কাছে সংবিধান বদল করার ক্ষমতা দিয়ে রাখেন, তাহলে ৬ মিনিটে ধরেন এটা সে পাল্টে ফেলে, এটাকে একদম ধরেন আগাগোড়া পাল্টে ফেলে। আবার ধরেন এখানে পঞ্চদশ সংশোধনী জনগণের আন্দোলনে আদায় করা, যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনী, সেটাকে সে বাতিল করে দিল। এটা করে। ইভেন ধরেন মনে করেন বিএনপি যখন ক্ষমতায় ছিল, চতুর্দশ সংশোধনী, যেটা আমাদের জন্য খুব সিগনিফিকেন্ট। কেন? কারণ এই চতুর্দশ সংশোধনী করে বিচারপতিদেরকে বয়স বাড়িয়ে ২ বছর বয়স বাড়িয়ে নিজেদের লোকটা যাতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে, এই সমস্যাটা তো ওখান থেকেই শুরু। অ্যারেঞ্জমেন্টটা যখন করলো, তখনই কিন্তু 111 কিংবা ধরেন ওই লগি বৈঠা আসলো। এর তো 111 এবং এরপরেই কিন্তু আপনার ধরেন মানে ফ্যাসিবাদের ধরেন যাত্রা শুরু। তাহলে ওইটা কিন্তু ধরেন আপনি ধরেন অ্যাকশন বলতে পারেন, বাকিটা কিন্তু রিয়াকশন। তো ওই জায়গাটা কিন্তু রয়ে গেছে। তার মানে হচ্ছে যে পার্লামেন্টের হাতে কোনোভাবেই আপনার এটা রাখা যাবে না। পার্লামেন্টে ধরেন মানে আমরা একটা সিনারিও কল্পনা করি, ধরেন ৭০ অনুচ্ছেদ ধরেন নাই, কথার কথা ৭০ অনুচ্ছেদ নাই, ঠিক আছে, কিন্তু যখন আপনি এটা পার্লামেন্টের কাছে দিবেন, বিএনপি যদি মনে করে, বিএনপি যে টাইপের দল, ধরেন বিএনপি যদি 2/3 মেজরিটি, আমি ধরে নিচ্ছি, আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি, মানে এটা যে হবে তা না, কিন্তু আমি তার কাছে আজকে গেল না, কোনো না কোনো দিন তো যেতে পারে অবশ্যই। তো সে যদি 2/3 মেজরিটি পায়, তার পার্লামেন্ট মেম্বাররা কিন্তু আসলে জানে যে এই জুলাই সনদ ধরেন মনে করেন যে দল কোনটা চায় কোনটা চায় না, এটা কিন্তু তার মিটিং করে বলারও দরকার নেই, ওনারা জানে যে কোনটা দল চায় কোনটা চায় না, ওনারা জেনে যাবে। এবং পার্লামেন্ট মেম্বাররা যদি বলে যে না এই জিনিস করা যাবে না, প্রধানমন্ত্রী 2 মেয়াদ না আরো বেশি থাকা লাগবে, এখানে হচ্ছে কি আপনার ধরেন এই রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতা দেওয়া যাবে না, এবং ঐকমত্য কমিশনও তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে তাদের অলরেডি, নোট অফ ডিসেন্ট তাদের অলরেডি দেওয়া আছে। তখন আপনার ধরেন সালাউদ্দিন সাহেব এসে ধরেন বলা শুরু করলো যে না আমরা তো গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের ভোটে, আমরা তো জনগণের ভোটে যে জনগণের যে প্রতিনিধি তারা যেটা বলছে তার বাইরে তো আমরা যেতে পারি না, তো আপনি জুলাই সনদ 0 হয়ে যেতে পারে, এই আশঙ্কা আছে। আবার হচ্ছে যে এইটার প্রবলেম হচ্ছে যে আপনি আজকে সংশোধনী করে ধরেন এটাকে করলেন, পরবর্তীতে কোনো একটা সরকার ওইরকম আবার আর একটা 2/3 মেজরিটি পেয়ে এটা বাতিল করে দিতে পারে, এই সংকটটা রয়ে গেছে। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা এখন সংস্কারের কথা বলছি, যে সংস্কারটা সংবিধান সংস্কারও বটে।
সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধনের মধ্যে পার্থক্য আছে। সংশোধন হচ্ছে মূল জিনিসটা ঠিক থেকে কিছু ধরেন পরিবর্তন করা, আর সংস্কার হচ্ছে যে পুরো কাঠামোগত ধরেন সংস্কারের ব্যাপার। তো কাঠামোগত সংস্কার এটা আসলে পার্লামেন্টের কাছে কোনোভাবেই থাকা উচিত না। এটা রিস্ক আছে, আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না, আশঙ্কা আছে, এবং এইটা মানে টেকনিক্যালি আইডিয়া হিসেবে, মানে গণতান্ত্রিক আইডিয়া হিসেবে, যেহেতু সংবিধান জনগণের অভিপ্রায়ের দলিল, এটা আইডিয়া হিসেবে পার্লামেন্টের কাছে থাকতে পারে, এটা জনগণের কাছে আপনাকে যেতে হবে। জনগণ যদি মনে করে যে না 72 সংবিধানের থেকে খারাপ সংবিধান আমরা চাই, তাহলে আপনাকে সেটা মেনে নিতে হবে। যদি আপনি ডেমোক্রেটিক হন, আপনাকে সেটা মেনে নিতে হবে। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি যে বাংলাদেশের জনগণের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের যে লড়াই, এই যে 100 বছরের যে লড়াই, গণতন্ত্রের পথে তার যে লড়াই, এবং যে লড়াইয়ের জন্য সে বারবার জীবন দিছে, কোনোভাবে বাংলাদেশের মানুষ আসলে গণতন্ত্র থেকে পিছু হটবে না। এটা এই ব্যাপারে আমরা একদম পরিষ্কার। কারণ একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, জুলাইয়ের যে জুলাইয়ের গণ অভ্যুত্থান কিন্তু শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ করা কিংবা একজন সরকার প্রধান কিংবা একটা সরকারকে সরিয়ে দেওয়ার জন্য ঘটেনি। আপনি খেয়াল করে দেখেন, একদম বাচ্চা বাচ্চা ছেলেরা যে গ্রাফিতি করছে, সংস্কার শব্দটা কমনলি সব জায়গাতে ছিল। কি সংস্কার চাইছে? ও রাষ্ট্রেরই সংস্কার চাইছে, এবং এটা সে আজকে চায় নাই। এটা কিন্তু আপনার 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন আপনি মনে করে দেখেন, কিশোর বিদ্রোহ আমরা যেটাকে বলি, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 45 বছরের রাষ্ট্র মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ওই যে রাষ্ট্র মেরামত, এই আইডিয়া থেকে তো এই জেনারেশন এখনো বের হয়নি, তারা এখন ওই আইডিয়ার মধ্যে আছে। এবং আমার মনে হয় তো ওই জেনারেশনের বড় একটা অংশই নিঃসন্দেহে আপনি খেয়াল করেন যে 2018 সালে 9-এ ছিল, তাহলে সে কোথায় গেল? 10, 11, 12 এখন সে ইউনিভার্সিটিতে। হ্যাঁ, কিংবা আরেকটা বড় জিনিস আমি এবার খেয়াল করছি, প্রচুর স্কুল কলেজের ছেলেরা গুলি খাইছে, শহীদ হইতো বটেই। যেমন ধরেন আমাদের রেসিডেন্সিয়ালের ফারহান ফাইয়াজ। তাহলে এইটা আসলে কেন? মানে ও কিন্তু ওই যে 18 আন্দোলনের দ্বারা ও কিন্তু প্রভাবিত। এর আগে 18 কিশোর বিদ্রোহ কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের আগে এই মাত্রায় কিশোররা, বিশেষ করে কিশোরীরা, এরা কিন্তু রাস্তায় নামেনি এই মাত্রায়। ওটা কিন্তু প্রথমবারের মতো ঘটনা। এবং আমার নিজের পরিচিতের মধ্যে এরকম অনেক ছেলে মেয়েরা আছে যারা ধরেন গুলি খাইছে, সিভিয়ার আহত হয়েছে। আমার পরিচিত একটা ছেলে, মানে আমি যেখানে মানে আমার সাথে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে ধরেন আছে, ওই ছেলেটার ধরেন এইখান থেকে গুলি লেগে পেছন থেকে বেরিয়ে গেছিল, যার মেরুদণ্ডের জাস্ট পাশ দিয়ে, তার মেরুদণ্ডের একটু সামান্য ক্ষতিগ্রস্ত ছিল, এবং সে প্রায় 6 মাস কি আরো বেশি সময় সে প্যারালাইজ ছিল, বেডে ছিল। আর একটা ছেলে এইখানে গুলি লেগে এখান থেকে, এবং এটা স্নাইপার মানে ওই অ্যাসল্ট রাইফেলের গুলি। তো এই ছেলেরা কিন্তু নামছে, কিন্তু তাদের ভেতরে কোনো রিগ্রেট নাই, কোনো ইয়ে নাই, এবং তারা মনে করে যে তারা একটা বৈপ্লবিক কাজ করছে। আপনাদের মনে আছে কিনা ওই আন্দোলনের সময় যে আমরা দেয়াল লিখনগুলো, যে পোস্টারগুলো ছিল, ওখানে আপনি যদি আমার সাথে এগ্রি করেন, ওখানে লেখা ছিল যে আম্মু বলেছে গুলি না খেয়ে ফিরবি না। সেই সময়টা আসলে তাদের প্রস্তুতি, আমার মনে হয় মনোজগতের যে প্রস্তুতিটা, আমরা এবারে বিপ্লবীরা ওই জেনারেশনটাই তো এবার লিড দিয়েছে। এটা তো হ্যাঁ, ওইটাই, মানে ধরেন এইবার আপনি ধরেন আমি 3 থেকে 5 তারিখ, এই যে 3 থেকে 5 তারিখ বর্ষপূর্তি যে গেল গণ অভ্যুত্থানের, আমি অন্তত 50-60টা ফেসবুক পোস্ট পাইছি, যেটা হচ্ছে কেউ শেয়ার করছে অথবা আমার লিস্টে আছে, যে বিভিন্ন বয়সের মানুষ। তো বিভিন্ন বয়সের মানুষটাকে আমি এক জায়গায় রাখি, মূলত আমি হচ্ছে যারা অভিভাবকের অধীনে থাকে, যে বাচ্চারা, মানে ধরেন যে ইউনিভার্সিটিতে 2nd ইয়ার 3rd ইয়ারে যে পড়ে, সেও কিন্তু একটা অভিভাবকের অধীনে থাকে, তাই না? তো ওরা, এদের প্রায় সবাই তাদের পকেটে কোনো না কোনো আইডেন্টিফিকেশন ছিল, আইদার একটা আইডি কার্ড, অথবা আইডি কার্ড না থাকলে একটা চিরকুট, যাতে তার লাশটা বাড়িতে পৌঁছায় দেয়। খেয়াল করেন, সে কিন্তু মরার জন্য রেডি হয়ে রাস্তায় নামতেছে, মানে সে কিন্তু ওই প্রস্তুতিটা নিয়েই রাস্তায় নাম, মানে মানসিকভাবে তার প্রস্তুতি, আমি মারা যেতে পারি কিন্তু তাকে নামতে হবে। এবং যে পারছে ধরেন ফ্যামিলিকে বুঝায় কনভিন্স করে গেছে একটা কিছু বইলা, যে পারে নাই সে পালায়ে গেছে। আবার এরকম ঘটনা আমি পড়ছি যে ধরেন মা আসলে ধরেন ওইভাবে ছেলেকে রেডি করে পাঠাচ্ছে, মানে আমরা ধরেন মুক্তিযুদ্ধের গল্প যেরকম শুনছি, যেমন ধরেন জাহানারা ইমামের বিখ্যাত যে রুমি এবং জাহানারা ইমামের বিখ্যাত যে কনভারসেশন, যেটা আমরা তার বইয়ের মাধ্যমে জানি, যে যা তোকে আল্লাহ এই দেশের জন্য কোরবানি করে দিলাম। এইরকম ঘটনা অসংখ্য ঘটনা ঘটেছে, মায়েরা তাদের ছেলেদেরকে গুলি খেতে রাস্তায় পাঠাচ্ছে, অসংখ্য ঘটেছে। তার মানে মায়েরও সাথে নেমে গেছে, মায়েরা নামছে, এটা তো মানে কেউ নামতে পারে নাই, বিভিন্ন জনের কারণে, কিন্তু তারা পাঠিয়েছে। তার মানে হচ্ছে যে এই যে ধরেন মানে পরিস্থিতি, এইখানে যে ধরেন প্রধানত আসলে আকাঙ্ক্ষার জায়গাটা কি, আপনি যে আকাঙ্ক্ষার কথাটা বলছিলেন, গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষার জায়গাটা আমি মনে করি বেশ কয়েকটা আকাঙ্ক্ষার জায়গা আছে। ধরেন আমাদের একটা মানে ঐতিহাসিক আমাদের একটা বৈষম্যের ধরেন মনে করেন যে অভিজ্ঞতা এবং ধরেন আমাদের ক্ষত আছে,
বিভিন্ন জায়গাতে আমরা আসলে বৈষম্যের শিকার হয়েছি। আপনি ধরেন একেবারে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে যদি আপনি এটা মানে টানেন, রাষ্ট্রীয় বৈষম্যের রাষ্ট্রীয় শিকার, হ্যাঁ। বৈষম্যের শিকার। জি। মানে ধরেন ব্রিটিশ পিরিয়ডে ধরেন 1757 ধরেন এখানে যখন সিরাজউদ্দৌলা কিংবা নবাবীর পতন হলো, পতন হওয়ার পরে 1857 পর্যন্ত 100 বছর, 100 বছর এই ভূখণ্ড শাসন করছে একটা কোম্পানি। কিন্তু কোনো ব্রিটিশ সরকার কিংবা রাষ্ট্রের ব্যাপার না, একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই 100 বছরে খাজনা, মানে এর শুরুর দিকে তারা খাজনা তোলার রাইট তাদের হাতে নিয়ে নিছে এবং এই মাত্রায় খাজনা তুলছে। ধরেন কয়েক বছরের মধ্যে ধরেন এখানে দুর্ভিক্ষ হয়েছে, যেটা আমাদের ইতিহাসে নাই। এটা আমার কথা না, এটা আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দুর্ভিক্ষ নিয়ে তার বই আছে, গবেষণা, জি। তার গবেষণা, যে আমাদের এই ভূখণ্ডে কিন্তু ব্রিটিশরা আসার আগে দুর্ভিক্ষের কোনো অভিজ্ঞতা নেই। তাই, এবং ওনার মানে থিসিসটা হচ্ছে যে দুর্ভিক্ষ মানে দুর্ভিক্ষ কখনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে ঘটে না কিংবা খাদ্য কম উৎপাদনের কারণে ঘটে না। দুর্ভিক্ষ ঘটে হচ্ছে কি অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে। তারপরে এটা ঘটতেছে, এরপরে আরো অনেক ঘটে। কিন্তু মানে আমি যে জায়গাটা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই 100 বছরে এইখানে 50টার উপরে কৃষক বিদ্রোহ হয়েছে, 50টার উপরে। নুরুল দিনরা জীবন দিয়েছেন, আপনার ধরেন পাগলপন্থীরা লড়াই করেছে, ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে। পাগলপন্থীরা কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ড প্রায় 2 বছরের মতো তারা স্বাধীন করে পরিচালনা করছে, পরবর্তীতে ব্রিটিশ আর্মি এসে ওইটাকে আবার পুনর্দখল করে, মানে তাদের পুনর্দখল করে। তো এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটেছে। তার মানে আমাদের এইখানে দীর্ঘ বৈষম্যের কিন্তু আসলে কত আমাদের আছে, হিস্ট্রি আছে, আমরা পাচ্ছি না। সো এই জন্যই বৈষম্য বিরোধী আন্দোলন এত টাচ করছে আমাদেরকে, বৈষম্য ব্যাপারটা আমাদেরকে টাচ করছে, কারণ আমাদের ওই হিস্ট্রিতে যে ক্ষতটা তৈরি হয়েছে, এরপরে পাকিস্তান বলেন, বাংলাদেশ হওয়ার পরে বলেন, এই ক্ষতটা আমাদের রয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ যোগ। এবং মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে, একেবারে বাচ্চারাও তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝছে যে এই যে বৈষম্য কিংবা আমাদের অধিকারহীনতা, অধিকার তো ছিল না আমাদের কোনো অধিকার, আমরা কথাই বলতে পারতাম না। কথা বললে ধরেন আপনার ধরেন আইসিটি অ্যাক্ট, হ্যাঁ, কথা বললে ধরেন একটা ফেসবুক পোস্ট দিলে, মানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেসবুক পোস্ট দেওয়ার কারণে জেল খাটছে বাংলাদেশে। ফেসবুকটা কি? ফেসবুকটা হইতেছে আপনার ধরেন মনে করেন সে হাসিনারে শুধু হাসিনা বলছে, এতটুকু ধরেন মানে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে ধরেন প্রধান নির্বাহীকে নিয়ে মারাত্মক ইয়ে হয়, ট্রল হয়। এইটা বলার কারণে জেলে যেতে হয়েছে একজন মানে বিশ্ববিদ্যালয়, আমার মনে হয় কিশোরও একজন ক্লাস 8 এ পড়ে। হ্যাঁ, সেটা তো আছে, মানে ধরেন একটা ক্লাস 8 সে হয়তো সমাজে তাকে ওইভাবে দেখা যায় না, তাকেও ধরেন ইয়ে করা যায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাকে সমাজে দেখতে পায় সেই রকম মানুষও ধরেন এই পরিস্থিতির মধ্যে পড়ছে। তো এই যে ভোট আমরা দিতে পারিনি, এই যে অধিকারহীনতা, এবং আমাদের ধরেন সবকিছু মিলে আমরা দেখতেছি প্রতিনিয়ত আমরা প্রতারিত হচ্ছি, আমরা লুণ্ঠন হচ্ছি, কিন্তু কিছু করতে পারতেছি না। মানে ধরেন আমাদের এইখান থেকে আমরা পত্রিকায় খবর পড়তেছি 50,000 কোটি টাকা বছরে হচ্ছে বসায় বসে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দেওয়া হচ্ছে, কার টাকা? আমাদের টাকা। আমরা দেখতেছি যে ধরেন আমাদের এখান থেকে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, কার টাকা? আমাদের টাকা। এই যে ধরেন মনে করেন যে বৈষম্য এবং ধরেন মনে করেন অধিকারহীনতা, এইটা জমা ছিল পুঞ্জীভূত। এবং আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে যত জুলুম এখানে হয়েছে গত 15 বছরে, যে জুলুমগুলো হয়, সিগনিফিকেন্ট ঘটনাগুলো যদি বলে এরকম 8টা-10টা বড় ঘটনা আছে, ঠিক আছে? ধরেন বিডিআর এর হত্যাকাণ্ড, শাপলার হত্যাকাণ্ড, আপনার ধরেন যে আন্দোলনগুলোকে নির্মমভাবে দমন করা, ঠিক আছে? গুম, খুন, ক্রস ফায়ার, মাদকের ধরেন ইয়ে তৈরি, মানে এরকম বহু ঘটনা সব মিলে আমাদের ভেতরে একটা ধরেন কি বলে যে মানে আমরা মজলুম হয়ে গেলাম। তো মজলুমের ভেতরে কিন্তু একটা মোটা দাগে একটা আকাঙ্ক্ষা তৈরি, তার আসলে যে জুলুমটা তার উপরে হয়েছে, এই জুলুমের ইনসাফ তার লাগবে, বিচার লাগবে। এই যে বিচারের একটা ধরনের আকাঙ্ক্ষা কিন্তু জনগোষ্ঠী হিসেবে আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা কিন্তু বিচার চাই। আপনি খেয়াল করে দেখেন, বিচার প্রশ্নে কিন্তু আমাদের কারোর কিন্তু কোনো নেই। কিভাবে চাই, কি চাই না চাই, কে কিভাবে চাচ্ছে, এটার জন্য মব হচ্ছে, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু মানে এই যে মব যে হচ্ছে, আমি মবকে পক্ষ নিচ্ছি না, মবের পেছনে কিন্তু যুক্তি হিসেবে যারা বিচারহীনতার বিচার পায়নি, মব নিলে কেন হবে? কারণ জানে যে কোর্টে গেলে বিচার হয় না, পুলিশ কাজ করে না। তো এই যে মবটা তৈরি হয় তো বিচারহীনতা থেকে, নাহলে তো মব হয় না কোনো সোসাইটির মধ্যে। বিচারহীনতা ছিল এবং আছে, এই জায়গাটা তো ধরেন সমাজের মনোজগতে আছে। তার মানে এই বিচারহীনতার একটা বড় জায়গা ছিল। এবং বাচ্চারা যেহেতু 18 সালে বুঝতে পারছে যে রাষ্ট্রের মেরামত চলছে, তো সমাজ তো আসলে বোঝেই যে রাষ্ট্রের মেরামত লাগবে। তো প্রধানত আসলে এই আকাঙ্ক্ষাটাও এই গণঅভ্যুত্থানের মধ্যে ছিল, যে আমাদের আসলে সিস্টেম চেঞ্জ লাগবে। এটারে বিভিন্ন জন বিভিন্ন ভাষাকরণ করছে, এটা রাজনৈতিক ভাষা আছে, ব্যক্তিগত ভাষা আছে। বাচ্চারা বলছে মেরামত লাগবে,
আমরা ধরেন মনে করেন যে যদি গ্রামের মানুষটা মেরামত বললে বুঝবে না, যদি সিস্টেম বলেন তাহলে আবার সে বুঝে। হ্যাঁ, আবার আমরা ধরেন রাজনৈতিক ভাষা আমরা বলছি এটা সংস্কার লাগবে, কিন্তু জিনিসটা তো মোটা দাগে এক, যে সিস্টেমটাকে আসলে যে সিস্টেমের মধ্যে এটা হচ্ছে এই অন্যায়টা হচ্ছে, যে সিস্টেমকে ব্যবহার করে এই সিস্টেম দিয়ে আমরা চলতে পারবো না, আমাদের একটা নতুন সিস্টেমে যেতে হবে কিংবা এই সিস্টেমকে সংস্কার করতে হবে। এইটা ছিল মোটা দাগে আসলে আকাঙ্ক্ষা। তো সেই আকাঙ্ক্ষা থেকেই ধরেন মনে করেন যে গণ অভ্যুত্থান ঘটা, নাহলে তো ধরেন ভোটের জন্য হোক, সরকার সরানোর জন্য হোক, বহু আন্দোলন গত 15 বছরে হয়েছে। মানুষ কেন নামলো না? ছেলেরা কেন গুলি খেতে গেল না? কিংবা এই আন্দোলনে কেন গেল? এখানে তো ভোটের আন্দোলন ছিল না, তাই না? এই আন্দোলনে কেন সে গুলি খাইতে গেল? কারণ তার ভেতরে এই জিনিসগুলো আসলে পুঞ্জীভূত ক্ষোভ হিসেবে ছিল। ফরিদ ভাই, আমরা অধিকার প্রশ্নগুলো নিয়ে আসলে সমাজের নিয়ে আমরা জিনিসটা পরিষ্কার করলাম যে আসলে সবার ভেতরেই যে আকাঙ্ক্ষাটা ছিল আসলে একটা কমন বিস্ফোরণ হয়েছে সবার মাধ্যমেই। তো আমার প্রশ্ন হচ্ছে যে যে সরকার এই অধিকার আদায়ের জন্য আমরা গঠন করলাম বা সমস্ত রাজনৈতিক দল যাকে স্বীকৃতি দিল, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে একদম সোজা কিছু কথায় আমরা এটা জানতে চাই যে আসলে এই যে অধিকার ধারণা, এই যে সমাজের বৈষম্য বা যত প্রকার অসঙ্গতি রয়েছে, আসলে এই ১ বছর ধরে এই সরকার কাজ করছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে আসলে সমাজের যে বৈষম্য বা সংস্কার যেগুলো করা দরকার সেগুলো কতটুকু হয়েছে বা আদৌ এই প্রক্রিয়ায় সম্ভব কিনা? এইটা আসলে প্রশ্নটা বেশ কি বলে যে জটিল। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার। কিন্তু আবার এবং সাথে, সাথে বেশ কি বলে যে কষ্টদায়ক প্রশ্নটা। কারণ আমরা বুঝতে পারতেছি, আমরা ফিল করতে পারতেছি যে আমরা যা চাচ্ছিলাম সেটা হয় নাই। এখন হবে কিনা সেটার জন্য যে হোপ ক্রিয়েট হয় সমাজের মধ্যে, সেই হোপটা যদি প্রক্রিয়া থাকেও, হোপটাও সমাজের সামনে পরিষ্কার না। মানুষ আসলে হোপটা খুব ইয়ে করে দেখতে পাচ্ছে না যে আসলে এটা হবে। এটা হবে কিনা এটা দেখতে পাচ্ছে না। এখন প্রবলেম সময় ১ বছর পেরিয়ে ১ গেছে। বছর পেরিয়ে গেছে এর মধ্যে সময়। এখন ওই যে আমি যেটা আগে বললাম যে সরকারটা আসলে অরাজনৈতিক সরকার। রাষ্ট্র পরিচালনা আসলে রাজনীতিবিদ ছাড়া হয় না। মানে আমি নিজে রাজনীতি করি দেখে আমি ব্যাপারটা বলতেছি, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে সারা পৃথিবীতেই তো রাষ্ট্রগুলো আসলে রাজনীতিবিদরা চালায়। জি। অন্য অন্য মানুষ তো আসলে এসে চালায় না। রাজনীতি এইটা ইটসেলফ একটা আলাদা অনেক বড় কাজ। তো অন্য একটা কাজ থেকে এসে এটা করাটা আসলে কঠিন। তো সেই জায়গাটা ধরেন মনে করেন যে অরাজনৈতিক সরকার যে হলে যে সমস্যাটা হয় সেটা ধরেন একরকম রয়েছে। আরেকটা বাংলাদেশে যে বড়, কিন্তু বাংলাদেশ বড় সংকট যেখানে পড়ছে। আমাদের এখানে আমরা যে জিনিসটা আসলে বুঝতে পারিনি কিংবা বুঝতে চাইনি ওইভাবে। এখনো আমরা খুব মোটা দাগে বুঝতে চাই না। অন্তত সমাজকে যারা ধরেন সমাজের দর্পণ যারা, সমাজকে যারা রিপ্রেজেন্ট করেন, মানে ধরেন সরকার এবং রাষ্ট্র এই ২ টা জিনিস যে আলাদা, এটা অ্যাজ এ আইডিয়া আমাদের সাধারণ মানুষের মধ্যে যত পরিষ্কার, আমাদের বুদ্ধিজীবী, আমাদের ধরেন মনে করেন যে সমাজকে যারা ধরেন নেতৃত্ব দেয়, সুশীল ইভেন সমাজ। ইভেন সুশীল সমাজ, ইভেন ধরেন রাজনীতিবিদ, তারা এত ক্লিয়ার না। আপনি খেয়াল করে দেখবেন যে যারা সমাজ বদল, রাষ্ট্র বদলের কথা ধরেন আলাপ করে, এই ধরনের মানুষেরা গত ১ বছরে তাদের পয়েন্ট ছিল হচ্ছে সরকারের দিকে। আমি সরকারের পক্ষ নিচ্ছি না। সরকারের আমি নিজেই আগে সমালোচনা করলাম, কড়া সমালোচনা করলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা বাজে সিস্টেম একটা মানে ভালো মানুষ এসে চালাইতে পারে না। সিস্টেমটা গুরুত্বপূর্ণ। আপনি কি সিস্টেমটাকে আসলে চালাচ্ছেন? একটা বাজে সিস্টেম একটা ভালো মানুষ এসে চালাইতে পারে না। আবার একটা ভালো সিস্টেম একটা খারাপ মানুষ এসে নষ্ট করতে পারে না। যে ধরেন এইজন্য একটা বেটার সিস্টেম দরকার। একটা গণতন্ত্র কি? গণতন্ত্রের একটা সিস্টেম। এই সিস্টেমটা সিস্টেমেটিক্যালি যদি আপনার রাষ্ট্রের মধ্যে না থাকে, তাহলে এটা আসলে আপনি ফাংশন করতে পারবেন না। তো আমাদের রাষ্ট্র সম্পর্কে আসলে বোঝাপড়া, রাষ্ট্র নিয়ে আসলে আলাপ করা, এটা খুবই কম হইছে আমাদের সমাজে। আমরা রাষ্ট্র কি জিনিসটা জানি না। রাষ্ট্র ধরেন মানে আমরা যখন নিজেদেরকে রুল করার সুযোগ পেলাম, ধরেন ৪৭ই যদি ধরি, ৪৭ এ তো আমরাও ধরেন পাকিস্তান আন্দোলনের পার্ট তো। যদিও ৪৭ এর পরে এটা অন্য জায়গায় চলে গেল। তখনও আসলে আমরা রাষ্ট্র বুঝতে যাইনি। ৭১ আমরা রাষ্ট্র বুঝতে যাইনি। এবং যেটা হইছে যে আমাদের সামনে রেডি যেটা ছিল আমরা সেটা নিয়ে আসলে যাত্রা শুরু করছি। আমরা মনে করছি যে ওরা খারাপ ছিল। আমরা যেহেতু নিজেদেরকে রুল করব, আমরা মনে হয় খারাপ করব না। আমরা মনে হয় ভালোই করব। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা মানে চেঞ্জের সময় ধরেন ভালো মানুষরা চেঞ্জের মধ্যে থাকে, যেমন বেশিরভাগ ভালো মানুষরা থাকে তো বিধায় তো চেঞ্জ হয়। কিন্তু কিভাবে যেন শয়তান মানুষরা এসে এটার মধ্যে ঢুকে সামনে চলে যায়। এটা ভালো মানুষরা ঠিক প্রথম বুঝতে পারে না।
যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়, তখন আর সে ওইটারে কভার আপ করতে পারে না। তো এইটা সবসময় ধরেন থাকে। তো ওরা আসলে এই সিস্টেমকে ম্যানিপুলেট করে, সিস্টেমকে ব্যবহার করে কিভাবে মানুষের উপরে জুলুম করা যায়, কিভাবে শাসন করা যায়, ওরা এটা শিখে ফেলছিল। ওরা শিখে ফেলে এটাকে ধরেন আর চেঞ্জ করতে দেয়নি। ব্যাপারটা হচ্ছে আমরা যে সিস্টেমের মধ্যে আছি, আমরা যে রাষ্ট্রের মধ্যে আছি, এই রাষ্ট্র তো আমরা বানাইনি। এটা তো আসলে ব্রিটিশ কলোনির বানানো রাষ্ট্র। আপনি কলোনি ছিলেন। তো কলোনির রাষ্ট্র প্রকল্প কি? কলোনির রাষ্ট্র প্রকল্প হচ্ছে যে যেইখানে আপনি কলোনি করছেন ওইখানকার মানুষ হচ্ছে আনসিভিলাইজড। এটা তো কলোনি ন্যারেটিভ, নাহলে তো কলোনি থাকে না। তো ইউরোপের এত মহান ইউরোপ তো ধরেন থাকে না যদি আপনাকে আনসিভিলাইজড না বলা হয়, তাহলে তার কলোনি স্থাপনের বৈধতাই তো থাকে না। তাহলে এই আনসিভিলাইজড মানুষদেরকে শাসন করতে হবে। শাসন, ব্যাপারটা কিন্তু শাসন, সার্ভিস না কিন্তু। শাসন করতে হবে। শাসন করার জন্য যেরকম রাষ্ট্র বানানো দরকার ওরা ওইরকম রাষ্ট্র বানাইছে। ওই রাষ্ট্রের মধ্যে ধরেন ওইখানকার পুলিশ কি, ধরেন আমরা শুনছি যে ব্রিটিশ, আমি যাইনি কখনো, ব্রিটিশ পুলিশের হাতে বন্দুক থাকে না। ব্রিটিশ পুলিশ ধরেন নাগরিকের সাথে ডিল করার ক্ষেত্রে খুবই ধরেন মনে করেন স্যার 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 বলতে অস্থির অবস্থা। আমাদের এখানে কি, আমাদের কিন্তু বিষয়টা পুলিশ মানে হচ্ছে আমাদের জন্য জমের মতো। আমরা ছোটবেলায় পড়ছি যে বাঘে ছিল 18 ঘা, পুলিশের ছিল 36 ঘা। মানে বাঘের থেকে পুলিশ ডেঞ্জারাস। কি ভয়ঙ্কর ব্যাপার। কেন? কারণ এই পুলিশ চলে তো 1861 সালের কলোনির আইনে। এটা তো আমরা চেঞ্জ করিনি। তার মানে পুলিশের যে ট্রেনিং ম্যানুয়াল, পুলিশের যে বোঝাপড়া, পুলিশের যে ধরেন দায় মুক্তি সবকিছু তো ওই সময়ের মতো। ইভেন পুলিশগুলি টোটাল টোটাল, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আমি সিস্টেম। জাস্ট একটা উদাহরণ দিলাম। জি। টোটালটা আমলাতন্ত্র সেম জিনিস। জি। আমাদের একটা সুযোগ ছিল যে ধরেন আমাদের যে আমাদের মিলিটারি হতেছে যুদ্ধের ময়দানে জনযুদ্ধ করতে গিয়ে এটার প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের মিলিটারি কিন্তু একটা খুবই ডিফারেন্ট ক্যারেক্টার কিন্তু। ও কিন্তু ধরেন যদিও সে ব্রিটিশ মানে মিলিটারির সিলসিলা, কিন্তু তার জন্ম হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী জন্ম হচ্ছে যুদ্ধের ময়দানে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। কিন্তু সেইটাকে আমরা ধরেন মনে করেন যে আবার ফেরত পাঠাইছি সেই কলোনির মধ্যে। যে জিনিসটা পুরনো বন্দোবস্ত। হ্যাঁ, পুরনো ইয়ে। এখন ওই জায়গাটাতে আমি আসলাম যে ১ বছরের মধ্যে আপনি শব্দটা বলে ফেলছেন, আমার জন্য সুবিধা হইছে। পুরনো বন্দোবস্ত এবং নতুন বন্দোবস্তের যে ধরেন সংঘর্ষ, এই সংঘর্ষটা চলতেছে। এখন সংঘর্ষ হলে সবসময় এটা দেখা যায় না, রক্তপাতটাও বোঝা যায় না। কিন্তু সংঘর্ষের মধ্যে তো রক্তপাত ঘটে। তো এই সংঘর্ষটা হচ্ছে যে এইখানে যেটা হচ্ছে পুরনো বন্দোবস্তের মধ্যে যে মানুষগুলো মানে যারা আসলে সুবিধাভোগী পুরনো বন্দোবস্তের, এটা কোনো ব্যক্তি কিংবা কোনো দল না। এটাকে আপনার একটা গোষ্ঠী আকারে চিন্তা করতে হবে। ধরেন যেই আমলা, পুরনো বন্দোবস্তের সুবিধাভোগী, ও আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, ওর ক্যারেক্টার প্রধানত আমলা। ও আওয়ামী লীগের আমলা হোক আর বিএনপির আমলা হোক, প্রধানত তার ক্যারেক্টার হচ্ছে আমলা। তার মানে হচ্ছে যে আপনি দেখবেন যে মোটা দাগে তারা একমত। ঠিক আছে, তোমার সাথে আমার দ্বন্দ্ব আছে, বাট আমলাতন্ত্রটা টিকায় রাখতে হবে, নাহলে তো আমাদের মাতবরি থাকবে না। কিন্তু পুলিশ ক্যারেক্টার তাদের এক, কিন্তু এখানে আওয়ামী লীগ বিএনপি একটা ধরেন আছে, মোটা দাগে কিন্তু এর এক। যারা খুবই ধরেন অনেক বেশি আওয়ামী লীগ হয়ে গেছে তারা সিস্টেম থেকে ছটকে পড়ছে, কিন্তু মোটা দাগে পুলিশ তো আছে। খুবই আওয়ামী লীগ হয়ে গেছিল যে আমলারা, তারা ছিটকে পড়ছে, কিন্তু মোটা দাগে আমলা তো আছে। ক্যারেক্টার তো সেম ক্যারেক্টার। তার মানে হচ্ছে যে এই এটা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ জি। করছি। এটা উত্তরণ কিভাবে সম্ভব? আপনি যদি একদম সরল কথায় আমরা অনুষ্ঠানটা এটার মাধ্যমে শেষ না, করব। উত্তরণটা হচ্ছে যে আমাদেরকে মানে এই যে যারা সুবিধাভোগী যে গোষ্ঠী, এই গোষ্ঠীকে প্রতিনিয়ত চিহ্নিত করতে থাকতে হবে। এই সিস্টেমের যে ধরেন মনে করেন যে জুলুম, যে সিস্টেম যে ধরেন আমার বিপক্ষে, এটাকে প্রতিনিয়ত উন্মোচন করতে পারতে হবে এবং জনগণের কাছে প্রতিনিয়ত এটা নিয়ে যেতে হবে। জনগণ এটা অলরেডি বোঝে। জনগণের সংগঠিত শক্তি যখন ধাক্কা দিবে, এটা রাতারাতি ভেঙে পড়বে। এটা তেমন বড় কোনো ঘটনা না, এটা হবেই। তবে আমরা এখন যে প্রসেস করেছি, এটা যদি মোটা দাগে জুলাই সনদ বাস্তবায়ন করা যায়, আমরা একটা ধাপ আগালাম। হয়তোবা ১০০ ধাপ আমাদের যেতে হবে। ১ নাম্বার ধাপ যদি আগাইতে পারি, মানে আমরা বলি না যে ১০০০ মাইলের যাত্রা শুরু হয় ১ম ধাপ দিয়ে, তাহলে অন্তত একটা ধাপ তো আগালাম। তো এটা ধরেন একটা চলমান প্রক্রিয়া। মোট কথা হচ্ছে যে আমাদেরকে মানে জনগণ যেটা সারা পৃথিবীতে যেটা হয়েছে যে, যেকোনো জনগোষ্ঠী একটা কি বলে যে তার কাঙ্ক্ষিত একটা জায়গায় যাওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করছে। তো আমাদেরকে এই লড়াই ধরেন মনে করেন শেষ হয়নি। লড়াই চলমান আছে। লড়াইয়ের একটা ফেজ ছিল, বিভিন্ন ফেজ আমরা পার করছি। এই জুলাইও একটা বড় ফেজ এবং জুলাইয়ের মধ্যে তো আমাদের যে বিরাট রকম সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা হচ্ছে আমাদের শক্তির জায়গা। আমি মনে করি ওই সম্ভাবনাটা দিয়ে আমরা আসলে এটাকে চেঞ্জ করব। আমরাও আশা করছি যে জুলাই আমাদের যে সম্ভাবনা দিয়েছে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য। জি। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললাম। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।